যুদ্ধবিরতি কার্যকরের পরও তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইরান ও ইসরায়েলের। বোমা হামলা বন্ধ করতে তেল আবিবকে হুঁশিয়ারি ক্ষুব্ধ ট্রাম্পের। জুলাই হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি 1 জুলাই। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধির বৈঠক। পুলিশের উপস্থিতিতে মবের ঘটনা খতিয়ে দেখার আহ্বান রিজভীর। ইশরাকের শপথের দাবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, কয়েকজন গুরুতর আহত। হামলাকারীদের সাথে উপদেষ্টা আসিফের যোগসাজশের সন্দেহ ইশরাক হোসেনের। দাঁড়িপাল্লা প্রতীক সহ জামাত ইসলামী নিবন্ধন পুনর্বহাল, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্টের এক ধমকে ইরানের ওপর বোমা হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু সরকার। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছিল ইরান ও ইসরায়েল। এক পর্যায়ে চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে দুই পক্ষকেই অশ্রাব্য ভাষায় গালি দেন। এরপরই ফোন করে ইরানে বোমা না ফেলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করে দেন তিনি। সেই সাথে সাফ জানিয়ে দেন ইরানে খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই আমেরিকার। এমন অবস্থায় ইসরায়েলের সাথে সংঘাতে কি শেষ পর্যন্ত ইরান আর খামেনি সরকারের জয় হলো? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে এতটা ক্ষোভ এর আগে জানাতে দেখা যায়নি আমেরিকার কোনো প্রেসিডেন্টকেই। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে, যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক ভরে বোমা হিসেবে উল্লেখ করেছে। তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোষানলে পড়েছিল ইসরায়েল। তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ঘরে ফিরিয়ে নিতে ইসরায়েলকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা তা লঙ্ঘন করেছে। আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো দেখিনি। আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। আমি ইসরায়েলের পদক্ষেপে খুশি নই। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। আমি ইরানের উপর অসন্তুষ্ট। দুই পক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু আমি সত্যি অসন্তুষ্ট ইসরায়েলের উপর। মূলত এই দুটি দেশ জানে না তারা কি করছে। You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? সেই সাথে সাফ জানিয়ে দেন ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই তার প্রশাসনের। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর আছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই টেলিফোনে ইরানে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে ইসরায়েল নতুন করে আর কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না। প্রশ্ন উঠেছে, নাটকীয়তায় ভরা এই যুদ্ধবিরতিতে কোন পক্ষের জয় হয়েছে, ইরান নাকি ইসরায়েলের? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারই খামেনি সরকারের পতন দাবি করে আসছিলেন, কিন্তু সংঘাতের পর ইসরায়েলের উপর মার্কিন প্রেসিডেন্ট তীব্র ক্ষোভ প্রকাশ করায় আর খামেনি সরকার উৎখাতের সম্ভাবনা নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে আদতে ইসরায়েলের পরাজয় হয়েছে, জয় হয়েছে ইরানের। ইরানের পরমাণু কর্মসূচি টিকে থাকার পাশাপাশি ভালোভাবেই টিকে থাকবেন খামেনি সরকার। ট্রাম্পের ভাষাতেই এমন ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের। বরং বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু। গোটা দুনিয়াতে যাকে আখ্যা দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে, যিনি ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ, সংঘাত আর হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনে গাজার পর যেভাবে ইরানে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন, তার পুরোটাই ভেস্তে গেছে এই যুদ্ধবিরতির পর।
ঘরে বাইরে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের পতনের। এবার হয়তো আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না নেতানিয়াহু, ধারণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের। 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 600-রও বেশি ইরানি নাগরিক, আর ইরানের পাল্টা আঘাতে অন্তত 28 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আগে মঙ্গলবার সকালে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধও জানান দুদেশকে। প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, চুক্তির বিষয়টি চূড়ান্ত নয়। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে। আব্বাস আরাগচির মন্তব্যের পর পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ও ইসরায়েল। যুদ্ধবিরতির আগে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 4 জন, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় এক পরমাণু বিজ্ঞানী। সোমবার রাতে কাতার আর ইরাকে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। সাময়িক সময়ের জন্য বন্ধ হয় কুয়েত, বাহরাইন ও কাতারের আকাশসীমা। এর কয়েক ঘন্টা পরই হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার এই সময়েও দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফজলুল কবির খান। রাজধানীতে গ্যাস বিক্রি নিয়ে এক চুক্তির অনুষ্ঠান শেষে তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জ্বালানিতে ভর্তুকিও দেবে না আর দামও বাড়াবে না। এ সময় তেলের মজুদ ও সরবরাহ নিয়ে ভয়ের কারণ নেই বলে জানান জ্বালানি সচিব। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে কিছুটা দাম বেড়েছে জ্বালানি তেলের। হরমুজ প্রণালী বন্ধ হলে সরবরাহ কমে যাবে এমন শঙ্কাও ছিল বিশ্বজুড়ে। দেশের চাহিদা অনুযায়ী 1.5 মাসের জ্বালানি তেল মজুদ রয়েছে। তাই বর্তমান বিশ্ব পরিস্থিতি যাই হোক না কেন, জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, তারপরে আমাদের এই 6 মাসের জন্য চুক্তি করা আছে। তারপরে হচ্ছে যে আমাদের যে এলএনজি ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেগুলো ইন প্লেস আছে। এরপরে আমাদের যে স্পট পারচেজ আছে। তো একটা আশার বিষয় হলো যে এই যে এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো ওই জন্য আমরা এই যে ইভেন এই ইয়ের মধ্যেও, যুদ্ধের মধ্যেও কিন্তু একটা পিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এটা। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে আছে না। আপাতত কিছুটা দাম বাড়ছে, সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের ওই যে অন্য সব প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে, এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকেই পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। আমাদের 45 দিনের মজুদ থাকে, এই মজুদ আমাদের আছে। আমরা একটু সময় নিচ্ছি এই জন্য যে আমরা নেগোসিয়েশনগুলি আবার রিভিউ করছি আসলে কী কারণে যারা আগে আমাদের কাছ থেকে কিছু অফার নিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু তারা পরবর্তীকালে আপনার বিডে অংশগ্রহণ করার পর আমরা বিড দাখিল করিনি। তো তাদের ক্ষেত্রে আমরা তাদের সাথে আলাপ করছি যে তাদের সমস্যাগুলি কী, কেন। এইটার ভিত্তিতে আমরা অলরেডি আমরা কাজ শুরু করেছি। নতুন করে আমরা নেগোসিয়েশন করবো এবং নতুন করে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনগুলি আমরা চেঞ্জ করব। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে দাম বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, দাম না বাড়িয়ে বিপিসির লভ্যাংশ কমানো হবে। জ্বালানি তেলের ব্যাপারে আমাদের একটা কুশন আছে, তো আমরা ওই কুশনের মধ্যে আমরা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা ইয়ে করবো আর কি, যদি ইয়ে হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। এর আগে গ্যাস সরবরাহ করতে লাফার্জ হোলসিমের সাথে 10 বছর মেয়াদী চুক্তি করে জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্যাস বিক্রিতে আয় বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী নতুন বিনিয়োগে আগ্রহ দেখাবেন। চুক্তি অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাস 40 টাকা দরে লাফার্জের কাছে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস বিক্রি করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। জুলাই-আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে এই মামলার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2রা জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। গ্যালমান শফির রিপোর্ট।
জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত হন ১৫০০-এর বেশি মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১ জুন অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়। এরপর পালিয়ে থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি দুজন পলাতক আছেন। চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ১ জুলাই ধার্য করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবী নিয়োগের পূর্ণ এখতিয়ার আদালতের, জানালেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। It's not a matter for the prosecution. It's not a matter of what I think. It's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এছাড়া গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে এই মামলার অভিযোগ দাখিলের জন্য ২৪ আগস্ট দিন ঠিক করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। প্রায় ৮,৯৭৪ কোটি টাকার ১৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২,৫৪৯ কোটি টাকার সংশোধিত একটি প্রকল্প, ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে ১,৪১৩ কোটি টাকার প্রকল্প, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজে সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়নে ৬৫২ কোটি টাকার আরেকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনে সংশোধিত প্রকল্প, সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণে সংশোধিত প্রকল্প অনুমোদন পায় সভায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং সকাল ১১টায় সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাওয়ের সাথে এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, সুকমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। পুলিশের সামনে কিভাবে মব তৈরি হয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকলে গণতন্ত্র থাকে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করলে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় মব জাস্টিস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, তবে সেটি হেনস্থার মাধ্যমে নয়। রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের আইন অনুযায়ী বিচার করতে হবে বলে দাবি করেন তিনি। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই কাজের সাথে জড়িত তারা যারাই হোক, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে,
সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এদিকে বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে দলীয় সদস্য নবায়ন ও ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের দলে জায়গা না দিতে কর্মীদের সতর্ক করে দেন আফরোজা আব্বাস। গত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের যথাযথ মূল্যায়নেরও আশ্বাস দেন তিনি। 17 বছর মাঠে ছিল না, আরামে করে ঘুমিয়েছে, মানে তখন হয়তো যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক রেখে চলেছে, ছবি তুলেছে, হ্যাঁ, তো এখন আবার আসবেন বিএনপির সাথে ছবি তুলবেন, বিএনপি হওয়ার চেষ্টা করবেন, ওটা হবে না ভাই। যে দেশে নির্বাচিত সরকার না থাকে সে দেশে তো আসলে গণতন্ত্র থাকে না। আমরা কথা বলবো কার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো। নির্বাচনী অন্তর্বর্তী সরকার টালবাহানা করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে হামলা হয়েছে। বহিরাগতরা হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজনকে। হামলার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা সাম্প্রতিক দেয়া বক্তব্য দায়ী বলে অভিযোগ আন্দোলনকারীদের। আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের যোগসাজশ থাকতে পারে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মঙ্গলবার হঠাৎ করেই হামলার ঘটনা হয়। নগর ভবনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। এরপর নগর ভবনে অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসীর সদস্যরা উপস্থিত হলে বহিরাগতরা সেখান থেকে পালিয়ে যায়। তারা এখন পলায় গেছে, আমরা আসার পরে তারা পলায় গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেল আছে, আমাদের 3 জনের অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিলে আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে, হ্যাঁ, যে আপনার যদি এনসিপি লোক না হবে তাহলে মাস্ক থাকবে কেন? প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গণ্ডগোলটা ঘটায়। আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। আন্দোলনকারীরা বলেন, বহিরাগতদের দিয়ে হামলা চালিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তোলার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কিছু বহিরাগত সন্ত্রাসী, মুখোশধারী এবং হেমলেট পরা কিছু লোকজন, আমাদের ধারণা এনসিপির লোকজন হবে তারা, যেহেতু অফিস চলমান, মেয়রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু টোকাই লেভেলের কাঙ্গালি ছেলেপেলে সন্ত্রাসীরা, সব বহিরাগত সন্ত্রাসী। এদিকে বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান ইশরাক হোসেন। এ সময় স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য সবকিছু করবেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, যখন নগর ভবনের সেবা চালু রাখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে, সেই সময় এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। হামলায় আহত সকলের চিকিৎসার তদারকির জন্য সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্বও দেন ইশরাক হোসেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ সরকার আমলে হাইকোর্টে এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে উচ্চ আদালতের চিঠির পরিপ্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলে নির্বাচনে দলীয় বা প্রার্থীর প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়। আজ বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দাড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। আশা করি এরই মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে। ইনক্লুসিভ রাজনৈতিক করার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মব ভায়োলেন্স পুরোপুরি বন্ধ না হলেও অনেকাংশে কমেছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতে মবের সাথে জড়িতদের এবং নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির 10ম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা, জুলাই আন্দোলনের শহীদদের মামলার রেকর্ড তদন্ত করা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি রোধে ব্যবস্থা নেয়া এবং অস্থিরতা সৃষ্টিকারী সাইবার অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি, পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে 2টা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন, টাঙ্গাইলে। আমি দেখি তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় ঠিক করা হয় সভায়। পাশাপাশি মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সর্বোচ্চ আইন প্রয়োগের কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এই যে ঘটনাটা সিটা যেটা, এইটা কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে দিনের ভোট রাতে হবার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহায়তা প্রয়োজন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংক্রমিত ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বল করে 2 সপ্তাহ পর দেখা দিচ্ছে করোনার লক্ষণ। ডায়াবেটিস ও ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য রোগ আছে এমন বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ রোগতত্ত্ববিদদের। তারা বলছেন, ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম। ঝুঁকি এড়াতে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা নেয়ার পরামর্শও তাদের। বিস্তারিত মুবাশশির আহমদের রিপোর্টে। সচেতনতার অভাবে খুব ধীরে হলেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি সপ্তাহে প্রতিদিনই বাড়ছে ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা। তবে এই নিয়ে জনমনে নেই সচেতনতা, কিছুটা ঢিলেঢালাভাবেই চলাফেরা করছেন অনেকেই। ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা, ভর্তি রয়েছে অনেকে। রোগতত্ত্ববিদেরা বলছেন, এবার আক্রান্ত হলেও লক্ষণ দেখা দিচ্ছে দেরিতে।
একজন রোগী সংক্রমিত হওয়ার পরে 2 সপ্তাহ পরে তার লক্ষণ দেখা দেয়। যদি সেই রোগী অন্যান্য রোগে ভুগেন বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যেমন বয়সটা বেশি বা গর্ভবতী নারী, তারা কিন্তু সংক্রমিত হওয়ার 3 সপ্তাহ পরে তার অবস্থা গুরুতর হওয়া শুরু করে। 3 থেকে 4 সপ্তাহের মাথায় তিনি মৃত্যুবরণ করতেও পারেন। কাজে এখন যে মৃত্যুগুলো হয়েছে এগুলো অন্ততপক্ষে 3 সপ্তাহ আগে তারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা যায়। টিকা নেওয়ার পাশাপাশি ডায়াবেটিস ও ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য রোগ আছে এমন বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন এই রোগতত্ত্ববিদ। ইনফ্লুয়েঞ্জা টেস্ট করছে না। একজন মানুষ যখন দীর্ঘদিন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা দীর্ঘস্থায়ী হৃদযন্ত্রের অসুস্থতা, ক্যান্সারের জন্য ওষুধ নিচ্ছেন, ভুগছেন বা কিডনির সমস্যা ডায়ালাইসিস করছেন, তিনিও মৃত্যুবরণ করতে পারেন। কাজে এই জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি যে অনুসরণ করি, আমরা এই শ্বাসতন্ত্রবাহিত কোভিড ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। এদিকে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে। চলতি সপ্তাহে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শতাধিক ব্যক্তি। মৃত্যু না থাকলেও গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 394 জন। তবে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে পরপর কোনো ব্যক্তির 2টি ধরন দেখা দিলে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও জানান রোগতত্ত্ববিদেরা। ডেঙ্গুর জন্য আমাদেরকে সবচেয়ে আগে দরকার রোগীর মৃত্যুটা কমানো। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গুম ও বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে দ্রুততম সময়ে আইন প্রণয়ন হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংশোধনের খসড়া প্রস্তুত হয়েছে জানিয়ে তিনি বলেন, কমনওয়েলথ চার্টারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বিবেচনায় নিয়ে এই আইনটি সংস্কার করা হচ্ছে। বিকেলে গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। জানান, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। We have made an amendment through a very intense consultative process, and we have made 23 drafts of those amendments during the process of finalizing it. Definitely, we made significant advancements in terms of securing people's rights and helping them from the operation of state machineries. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ভোরে রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন তিনি। শিশু একাডেমি থেকে শুরু হয়ে আব্দুল গনি রোড, জিপিও হয়ে ঢাকা স্টেডিয়ামে গিয়ে এটি শেষ হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রায় বিভিন্ন ফেডারেশনের ব্যানারে ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। ঢাকা স্টেডিয়ামে শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের হয়ে বিভিন্ন সময় অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। ক্রীড়াবিদ সহ জনসাধারণকে শরীরচর্চা এবং ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এবারের অলিম্পিক ডে রানের মূল প্রতিপাদ্য হচ্ছে লেটস মুভ। যুদ্ধ অপরাধী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার চাইলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানাতে আন্তর্জাতিক সংহতি দিবস পালনের আহ্বান জানান তিনি। যারা বন্ধু মনে করে ওদের যে বেকুব, ওদের যে বোকা পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না। সুতরাং মার্কিনী যারা বন্ধু, তার কিন্তু শত্রুর কোনো দরকার হয় না। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল। বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী 1 সপ্তাহের মধ্যে একটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা সবাই ব্যাপারে একমত আছেন?
নওয়াব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা, প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান সহ অন্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে মানি চেঞ্জারগুলোতে ছিনতাই ডাকাতি উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ করেছেন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত রাজধানীর ৬টি মানি এক্সচেঞ্জের অন্তত ৬ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা খোয়া গেছে বলে জানিয়েছে সংগঠনটি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির সভাপতি MS জামান। সংগঠনটির সাধারণ সম্পাদক গৌতম দে জানান, মিরপুরের জিসান মানি এক্সচেঞ্জের প্রায় ১ কোটি টাকা এবং মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সহ কয়েকটি মানি চেঞ্জারের নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিনতাই ডাকাতির শিকার হচ্ছে। এর পেছনে ছিনতাইকারী ও অবৈধ মানি এক্সচেঞ্জের যোগসাজশ থাকতে পারে। এসব ঘটনায় নগদ টাকা বা বৈদেশিক মুদ্রা হারানোর শঙ্কার পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনুষ্ঠানে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি MS জামান ছিনতাই ও ডাকাতির ঘটনায় খোয়ানো অর্থ উদ্ধার ও জড়িতদের শাস্তি চান। একই সাথে অনুমোদনবিহীন ও নাম সর্বস্ব মানি চেঞ্জারের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। এই সুযোগে আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আবারও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC। রাজধানীর আব্দুল গনি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ওয়ালটনকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M সাখাওয়াত হোসেন। ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন শ্রম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। দেশে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা গুগল পে নামে পরিচিত। গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক PLC ডিজিটাল লেনদেন সেবাটি চালু করেছে। এটি ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করা যাবে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্লস দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মাসরুর আরিফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 24তম বার্ষিক সাধারণ সভা হয়েছে যমুনা ব্যাংকের। সকালে ভার্চুয়ালি 31শে ডিসেম্বর 2024 এর সমাপ্ত বছর ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। এ সময় শেয়ার হোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের উপর তাদের মতামত এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ, কোম্পানির সেক্রেটারি, ব্যাংকের পরিচালক ও স্বতন্ত্র পরিচালক সহ শেয়ার হোল্ডাররা। বাংলাদেশের OTT ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার OTT ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের CEO অজয় কুমার কুণ্ড। অনুষ্ঠানে বাড়তি উন্মাদনা যোগাতে এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকটক। 29টি স্বতন্ত্র বিভাগে দেওয়া হবে সম্মাননা। আত্মপ্রকাশ করেছে গ্রিন ফোর্স বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। দিনটি উপলক্ষে 28 জুন আয়োজন করা হবে রাজধানীর বারিধারা DOHS কনভেনশন সেন্টারে ইনঅগুরেশন সিরিমনি। এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, দুর্নীতিমুক্ত একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখেই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বক্তারা বলেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি নামের নীরব ঘাতকের কারণে জর্জরিত বাংলাদেশ, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। দুর্নীতিকে পরাজিত করতে না পারলে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বলে জানান তারা।
ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে পাকুন্দিয়া সমিতি। রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সমিতির পক্ষ থেকে সভাপতিত্ব করেন মমতাজ উদ্দিন ভূঁইয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের লোহজংয়ে। কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধবিরতি কার্যকরের পরেও তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইরান ও ইসরায়েলের। বোমা হামলা বন্ধ করতে তেল আবিবকে হুঁশিয়ারি ক্ষুব্ধ ট্রাম্পের। জুলাই হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শুনানি 1 জুলাই। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের বৈঠক। পুলিশের উপস্থিতিতে মবের ঘটনা খতিয়ে দেখার আহ্বান রিজভির। ইশরাকের শপথের দাবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, কয়েকজন গুরুতর আহত। হামলাকারীদের সাথে উপদেষ্টা আসিফের যোগসাজশের সন্দেহ ইশরাক হোসেনের। দাড়িপাল্লা প্রতীক সহ জামায়াতে ইসলামী নিবন্ধন পুনর্বহাল, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।